হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা। ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের আজ ক্লাস 10 এর পর্যায় সারণী অধ্যায়ের সম্পূর্ণ এমসিকিউ এর সমাধান করব এবং শুধু এমসিকিউ এর সমাধান নয়, এই সমাধানের সাথে সাথে থাকছে সম্পূর্ণ পর্যায় সারণীর রিভিশন ক্লাস। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে আমি যে সমস্ত টপিকগুলো রিলেটেড আছে সেই প্রশ্নের সাথে আমি সম্ভাব্য চেষ্টা করব সমাধান করে দেওয়ার। এবং আজকের এই ক্লাসের পরে এই প্রশ্নগুলো সমাধান করার পরে আশা করছি পরীক্ষার আগে এমনভাবে প্রিপারেশনটা তোমাদের হয়ে যাবে যাতে করে এই পর্যায় সারণী থেকে যতগুলি এমসিকিউ পড়বে তোমরা নিমেষে সহজে খুব সুন্দরভাবে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো করে আসতে পারো। তাই বলছি, আর দেরি না করে সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে দেখো। প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে থাকছে থিওরির অ্যানালিসিস বা ব্যাখ্যা, আলোচনা, যাই বলো না কেন। তো চলো শুরু করা যাক। আজকের টপিক পদার্থের ভৌত রাসায়নিক ধর্মের যে পাঠটা পড়ছে তার মধ্যে আমি আলোচনা করব পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। এই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। মেনলি কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে এবং কোশ্চেন রিলেটেড বেশ কিছু আমাদের থিওরিও আলোচনা হবে। চলো প্রথম কোশ্চেন আমরা দেখে নিই কি প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। চলো, তোমরা নিশ্চয়ই সবাই এটা জানো যে পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এবং এখানে যে মৌলগুলি রয়েছে, প্রথমে রয়েছে কে? হাইড্রোজেন। তারপরে আমাদের যদি আমরা 1 নম্বর শ্রেণীর মৌল দেখি, তারপরে কি? লিথিয়াম, তারপরে সোডিয়াম এবং তারপরে রয়েছে পটাশিয়াম। তাহলে শেষে রয়েছে কে? পটাশিয়াম। তাহলে উপর থেকে নিচে নামলে পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে ব্যাসার্ধ বড় হয়, পারমাণবিক ব্যাসার্ধ বড় হয়। তাহলে উত্তর কে হয়ে যাবে? উত্তর হয়ে যাবে পটাশিয়াম। দেখো, পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে কক্ষপথ একটা করে বাড়ে। দেখো, হাইড্রোজেনের কক্ষপথ একটা, লিথিয়ামের কক্ষপথ লিথিয়ামের কক্ষপথ দুটো, সোডিয়ামের কক্ষপথ 1, 2 এবং 3টি, পটাশিয়ামের কক্ষপথ 1, 2, 3 এবং আরো একটা তার সঙ্গে থাকছে 4টি। তাহলে দেখো, পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে একটি করে নতুন নতুন কক্ষপথ যুক্ত হচ্ছে। আর আমরা জানি পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের দূরত্ব হলোই পারমাণবিক ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর পারমাণবিক ব্যাসার্ধ শব্দটা কতটা রিলেটেড। ব্যাসার্ধ মানে কি? বৃত্ত বা গোলকের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। তাই দেখো, কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের এই যে দূরত্ব, এই দূরত্বটাই হলো ব্যাসার্ধ। ওকে, তাহলে পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে কি হয়? কক্ষপথ একটা করে বৃদ্ধি পায়, ফলে নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষপথের মধ্যে দূরত্ব বাড়ে। আমরা বলবো ব্যাসার্ধকে বৃদ্ধি পায়। চলো, তাহলে সবচেয়ে বড় কে? পটাশিয়াম। এবার যদি একটু বলে দিই, বাম দিক থেকে ডান দিকে গেলে তোমার মনে হতে পারে, দেখো বাম দিক থেকে ডান দিকে একটা মৌল যদি বাম দিক থেকে ডান দিকে যায়, আমাদের ব্যাসার্ধ কি হয়? পরমাণুর ব্যাসার্ধ কি হয়? ছোট হয়, ছোট হয়। ঠিক আছে, পরমাণুর ব্যাসার্ধ ছোট হয়। কেন ব্যাসার্ধ ছোট হয় চলো একটু বলে দিই কেন ব্যাসার্ধ ছোট হয়। দেখো, বাম দিক থেকে ডান দিকে একটা মৌল আমি নিয়ে নিচ্ছি, বাম দিক থেকে ডান দিকে একটা মৌল আমি নিয়ে নিচ্ছি, মনে করো নিচ্ছি বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। দেখো, বোরনের কটা কক্ষপথ? বোরনের কটা কক্ষপথ? বোরনের প্রথম কক্ষপথ দুটো কক্ষপথ। কার্বনেরও কটা কক্ষপথ? দুটো কক্ষপথ। নাইট্রোজেনেরও কটা কক্ষপথ? দুটি কক্ষপথ। অক্সিজেনেরও কয়টি? দুইটি। ফ্লুরিনেরও কয়টি? দুইটি। তাহলে কার্বন থেকে ফ্লুরিনে, অর্থাৎ এটা শ্রেণী, এটা কি? এটা হচ্ছে আমাদের পর্যায় বরাবর, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে আমাদের কি হচ্ছে? কক্ষপথের সংখ্যা। দেখো, বোরনের পারমাণবিক সংখ্যা কত? 5। প্রথম কক্ষপথে 2খানা ইলেকট্রন, পরের কক্ষপথে কটা ইলেকট্রন? 3টে। কার্বনের প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 3, 4। নাইট্রোজেনের প্রথমে 2টো, পরে 1, 2, 3, 4, 5। অক্সিজেনের প্রথমে 2টো, পরে 1, 2, 3,
4 5 6, ফ্লুরিনের প্রথমে দুটো, তারপরে 1 2 3 4 5 6 7। তাহলে দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের প্রত্যেকটার কক্ষপথ কিন্তু একই থাকছে, তাহলে ব্যাসার্ধ কেন কমে যাচ্ছে স্যার? কারণ কি? কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, ফলে নেগেটিভ চার্জের সংখ্যা বাড়ছে। কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে কক্ষপথ একটা করে বৃদ্ধি পাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে গেলে কক্ষপথ একই থাকছে, কিন্তু দেখো ইলেকট্রন বেড়ে যাচ্ছে। কারণ ইলেকট্রন কত? বোরনের কটা ইলেকট্রন? 5টা, কার্বনের 6টা, নাইট্রোজেনের 7টা, অক্সিজেনের 8টা, ফ্লুরিনের 9টা। তাই নিউক্লিয়াসের সাথে, এবং দেখো আমরা কি জানি, ইলেকট্রনের সংখ্যা মানেই প্রোটনের সংখ্যা। কোনো পরমাণুর মধ্যে যতগুলি ইলেকট্রন থাকে ততগুলি প্রোটন থাকে, তাহলে প্রোটনের সংখ্যাও কি হবে? 5 6 7 8 9। তাহলে দেখো তো নিউক্লিয়াস আর সরবহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন মনে হচ্ছে একই দূরত্বে আছে, কিন্তু এই যে প্রোটনের আধান এবং ইলেকট্রনের আধান বৃদ্ধি পাওয়ার কারণে পজিটিভ এবং নেগেটিভ, প্রোটনের আধান পজিটিভ নিউক্লিয়াসের মধ্যে থাকে, ইলেকট্রনের আধান নেগেটিভ, ফলে এদের মধ্যে আকর্ষণ বল বাড়ে। কারণ তোমরা কুলম্বের সূত্রে পড়েছো, ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মান বাড়লে আধানগুলির মধ্যে আকর্ষণ বল বাড়ে, ফলে এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাসার্ধ ছোট হয়ে যায়। যাই হোক, তোমাদেরকে সহজে বলার চেষ্টা করলাম। তাহলে দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কি হয়? ছোট হয়। উপর থেকে নিচে নামলে ব্যাসার্ধ বড় হয়। তাহলে উত্তর হবে পটাশিয়াম। 2 নম্বর প্রশ্নের উত্তর, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেনগুলি অবস্থান করছে? কোন শ্রেণীতে হ্যালোজেনগুলি অবস্থান করছে? চলো আমি তোমাদের এই শ্রেণীগুলো সম্পর্কে কিছু ইনফরমেশন আমি দেব। দেখো আমাদের কি কি শ্রেণী সম্পর্কে জানতে হবে। গ্রুপ নম্বর 1, গ্রুপ নম্বর 1, গ্রুপ নম্বর 2, গ্রুপ মানে শ্রেণী, এবং গ্রুপ নম্বর 15, গ্রুপ নম্বর 16, এবং তার সঙ্গে থাকছে গ্রুপ নম্বর 17, এবং তার সঙ্গে থাকছে গ্রুপ নম্বর 18। আমাদের এই গ্রুপগুলি সম্পর্কে একেবারে কোন গ্রুপকে কি বলা হয় এটা কিন্তু বহু জায়গায় প্রশ্ন থাকে। পর্যায় সারণীর কত নম্বর গ্রুপকে কি বলা হয় সেটা আমাদের জানতে হবে। দেখো গ্রুপ নম্বর 1-এ কারা কারা আছে? লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, এবং তার উপরে হাইড্রোজেনের বিতর্কিত স্থান আমি রাখতে পারি, নাও রাখতে পারি। দেখো গ্রুপ নম্বর 1-কে বলা হয় কি? গ্রুপ নম্বর 1-কে বলা হয় ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলা হয় স্যার? দেখো ক্ষার মানে কি? ও কি করে? লিথিয়াম এই সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে দেয়, সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে, আর সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারীয় পদার্থ, তাই এদেরকে বলা হয় কি? ক্ষার। এবং দেখো ধাতু কেন বলে? যারা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় তারা হলো ধাতু। ধাতুর বৈশিষ্ট্য হলো সে কি করবে? ইলেকট্রন বর্জন করে সে ক্যাটায়নে পরিণত হবে। আবার দেখো এই সোডিয়াম হয় না, একটা ইলেকট্রন বর্জন করে Na+ হয়, এবং এই Na+ হচ্ছে মানে কি? সোডিয়াম তো ধাতু, কারণ সোডিয়াম ইলেকট্রন বর্জন করে Na+ হয়। কেন হয় তোমরা তো জানো, আমি আর কি বলবো, কারণ একটা ইলেকট্রন বর্জন করলে তার বাইরে 8টা ইলেকট্রন চলে আসে, তাই সোডিয়াম কি করে? সোডিয়াম কেন এই শ্রেণীতে, এই 1 নম্বর শ্রেণীতে যারাই আছে তারাই একটা করে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় এবং স্টেবল হয়, আর ইলেকট্রন বর্জন করলে আমি কি বললাম? সে হয় ধাতু। তাই এরা প্রত্যেকে ইলেকট্রন বর্জনের প্রবল প্রবণতা আছে, তাই এরা প্রত্যেকে ধাতু। এবং জলের সঙ্গে বিক্রিয়া করে এরা কি উৎপন্ন করে? এরা হাইড্রক্সাইড উৎপন্ন করে, তাই এরা ক্ষার। সেই জন্য 1 নম্বর শ্রেণীর মৌলকে কি বলা হয়? ক্ষার ধাতু। সেই জন্য 1 নম্বর শ্রেণীর মৌলকে বলা হয় ক্ষার ধাতু। 2 নম্বর শ্রেণীকে কি বলা হয়? 2 নম্বর শ্রেণীর মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কি বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু 2 নম্বর শ্রেণীকে, কারণ এটা মাটির তলায় পাওয়া যায়। সাধারণত ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এগুলো মাটির তলায় পাওয়া যায়, এবং এরাও সিমিলারলি ইলেকট্রন বর্জন করে। কারা কারা আছে বলো? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এরা কি? এরা মাটির তলায় পাওয়া যায়, এবং এদের প্রত্যেকের বাইরে 2টো করে ইলেকট্রন আছে। তাই এরা কি করে? যেমন মনে করো ম্যাগনেসিয়াম 12, প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 8টা, তার পরের কক্ষে 2টো, 2খানা ইলেকট্রন বর্জন করলে ও কি হয়ে যাবে? কি হয়ে যাবে বলো? ও 2খানা ইলেকট্রন বর্জন করলে ও Mg2+ হয়ে যাবে, এবং বাইরে 8টা ইলেকট্রন চলে আসবে। তাই এই শ্রেণীতে যারা আছে প্রত্যেকে, তোমরা মনে রাখবে গ্রুপ নম্বর 2 নম্বর শ্রেণীতে যারা আছে প্রত্যেকের বাইরে 2টো করে ইলেকট্রন আছে, এবং এরা 2টো করে ইলেকট্রন বর্জন করে
এরা প্রত্যেকে কি হবে, এরা +2 হয়ে যাবে, এরা +2 হয়ে যাবে, এরা +2 হয়ে যাবে, এরা +2 হয়ে যাবে। যেহেতু এরা ইলেকট্রন বর্জন করছে তাই এরা ধাতু, এবং যেহেতু এরা মাটির তলায় পাওয়া যায় তাই মৃত্তিকা ধাতু, এবং যেহেতু এরা জলের সাথে বিক্রিয়া করে এরাও হাইড্রক্সাইড করে। যেমন দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে বলো, ম্যাগনেসিয়ামের হাইড্রক্সাইড। তাই আমরা কি বলবো, এটা কি, এটা হলো কি ক্ষার। তাই এদেরকে কি বলা হয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। গ্রুপ নম্বর 15তে কারা আছে, গ্রুপ নম্বর 15তে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে এরা প্রত্যেকে কি, এদেরকে বলে নিকটোজেন মৌল। এদেরকে কি বলে, এদেরকে বলে নিকটোজেন মৌল। নিকটোজেন শব্দটা এসছে কোথা থেকে, নিকোজেন থেকে। এই যে গ্যাসগুলো, এই যে পরমাণুগুলো আছে না গ্রুপ নম্বর 15তে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই মৌলগুলি কি করে, এরা এমন এমন গ্যাস তৈরি করে, তারা খুবই বিষাক্ত গ্যাস হয়, এবং তারা খুব কি, তারা শ্বাসরোধক গ্যাস তৈরি করে, আমাদের শরীরের, আমাদের শরীরে ফুসফুসে শ্বাসকষ্ট তৈরি করে। সেই জন্য গ্রুপ নম্বর 15 মৌলগুলিকে কি বলা হয়, নিকটোজেন মৌল। গ্রুপ নম্বর 16 মৌল কারা, অক্সিজেন। গ্রুপ নম্বর 16তে কারা কারা আছে বলো, গ্রুপ নম্বর 16তে আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এরা সবাই কি, এরা সবাই চ্যালকোজেন মৌল। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় চ্যালকোজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন। গ্রুপ নম্বর 17তে কারা কারা আছে, ফ্লুরিন। গ্রুপ নম্বর 17তে কারা কারা আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল। এদেরকে কি বলা হয়, হ্যালোজেন। হ্যালোজেন শব্দের অর্থ কি, হ্যালোজেন শব্দের অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক। অর্থাৎ এই সকল মৌলগুলি, যেমন NaCl লবণ না, এই লবণ কোথায় তৈরি করা হয়, সমুদ্রে তৈরি করা হয়। 1930, 1931, 1929 এই সালগুলোর সময়ে, এই টাইমটাতে, ঠিক আছে, এই টাইমটাতে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেছিলেন, ডান্ডি অভিযান, মনে পড়ছে, লবণ সত্যাগ্রহ। ইংরেজরা বলেছিল ভারতীয়দেরকে আমরা আর লবণ তৈরি করতে দেব না, এই ভারত ভূমিতে যে লবণ তৈরি হবে সেগুলো আমাদের। তখন গান্ধীজি কি করেছিলেন, গান্ধীজি কি করেছিলেন, এই আইনকে ভেঙে দিয়েছিলেন, সমুদ্রের ধার থেকে একটা যাত্রা শুরু করেছিলেন, যেটাকে বলে কি ডান্ডি অভিযান। কেন শুরু করেছিলেন যাত্রা সমুদ্রের ধার থেকে, কারণ সমুদ্রের ধারেই তো লবণ পাওয়া যায়। গান্ধীজি বললেন যে না, আমরা লবণ তৈরি করব, আমরা ইংরেজদের কথা মানি না, আমরা লবণ তৈরি করব, তোমরা সবাই লবণ তৈরি করো, আমি তোমাদের সাথে আছি। তার মানে লবণ কোথায় পাওয়া যায়, সমুদ্রে পাওয়া যায়। তাহলে সামুদ্রিক লবণ উৎপাদক, সমুদ্রে লবণ। দেখবে সমুদ্রে তোমরা যদি ঘুরতে গিয়ে থাকো, দীঘা, পুরী, এই সমস্ত জায়গায় তুমি যদি ঘুরতে কখনো গিয়ে থাকো, তাহলে দেখবে ওই জল যখন তোমার মুখের মধ্যে আসে তখন লবণ লবণ ভাব লাগে না। তাহলে সমুদ্রের মধ্যে লবণ পাওয়া যায়। আর লবণ এখানে যারা আছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কি তৈরি করে, লবণ তৈরি করে, NaCl লবণ আমরা খাই। তাহলে যেহেতু এই গ্রুপ নম্বর 17 মৌলগুলি লবণ উৎপাদক, সামুদ্রিক লবণ উৎপাদক, তাই এই গ্রুপ 17 মৌলগুলিকে আমরা কি বলি, আমরা বলি হ্যালোজেন মৌল। গ্রুপ নম্বর 18তে কারা আছে, 18তে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। অর্থাৎ এরা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এটা এমন একটি শ্রেণী, গ্রুপ নম্বর 18 এমন একটি শ্রেণী, এই শ্রেণীতে সবাই গ্যাসীয়। তাহলে পরীক্ষা প্রশ্ন পড়তে পারে এমন একটি শ্রেণীর নাম বলো যে শ্রেণীতে সবাই গ্যাসীয় পদার্থ। তাহলে গ্রুপ নম্বর 18, দেখো নামই দেওয়া আছে নিষ্ক্রিয় গ্যাস। কেন এরা গ্যাস, সেটা নিয়ে আমরা বিশেষ আলোচনা এখন করব না, কারণ আমাদের শুধু কোশ্চেন অ্যান্সার সলভ করবো এবং যতটুকু সম্ভব আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে এটা ইম্পর্টেন্ট অতটা নয়। তাহলে এরা কি, এরা গ্যাসীয়। নিষ্ক্রিয় কেন, কারণ নিষ্ক্রিয় মানে যারা বন্ধন করে তারা হচ্ছে সক্রিয়, বন্ধন করলে সক্রিয়, বন্ধন না করলে নিষ্ক্রিয়। যেহেতু হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, হিলিয়ামের বাইরে দুটো ইলেকট্রন, তাই সে স্টেবল। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের প্রত্যেকের বাইরে 8টি করে ইলেকট্রন আছে, তাই এরা বন্ধন করতে চায় না কারোর সাথে, কারণ বন্ধন তো করে অষ্টপূর্তির জন্য, স্টেবল হওয়ার জন্য। যেহেতু এদের প্রত্যেকের বাইরে 8টা করে ইলেকট্রন আছে, তাহলে কি দরকার ভাই কারোর সাথে বন্ধন করার, আমার তো 8টাই আছে। যারা বন্ধন করে তারা 8টা বাইরে 8টা করার জন্য বন্ধন করে, ও অলরেডি 8টা আছে।
ঠিক আছে, ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন, 8টা আছে অলরেডি ওর বাইরে, তাহলে ও কি বন্ধন করবে? ও বন্ধন করবে না, তাই এদেরকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে কত নম্বর শ্রেণীকে কি বলে এটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রুপ নম্বর 1 কে আরো একবার বলে দিচ্ছি, গ্রুপ নম্বর 1 কে ক্ষার ধাতু, গ্রুপ নম্বর 2 কে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, গ্রুপ নম্বর 15 কে নিক্টোজেন মৌল, গ্রুপ নম্বর 16 কে চ্যালকোজেন মৌল, গ্রুপ নম্বর 17 কে হ্যালোজেন মৌল, গ্রুপ নম্বর 18 কে নিষ্ক্রিয় গ্যাস মৌল। বোঝা গেছে নিশ্চিত, তোমরা বুঝতে পেরেছো। এবং আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের, যে এগুলো পরবর্তী একটু পরেই প্রশ্নের আকারে আমরা দেখতে পাবো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে আয়োডিন হলো কঠিন প্রকৃতির, ব্রোমিন হলো তরল প্রকৃতির, ক্লোরিন এবং ফ্লুরিন হলো গ্যাসীয় প্রকৃতির। গ্রুপ নম্বর 17 হলো এমন একটি শ্রেণী যে শ্রেণীতে কঠিন, তরল, গ্যাসীয় সকল ধরনের মৌল পাওয়া যায়। ওকে, চলো নেক্সট আমরা দেখবো, কোশ্চেনের দিকে যাব। আচ্ছা, এখানে কোশ্চেনটা তো সলভ করা হলো না। দেখো, দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে হ্যালোজেন মৌল থাকে? এক্ষুনি বললাম, গ্রুপ নম্বর 17। হ্যালোজেন মৌলগুলি গ্রুপ সংখ্যা কত? 17। এগুলো আর বলার কিছু নেই, তোমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম খুব সুন্দরভাবে। চলো নেক্সট, 3 নম্বর প্রশ্ন। প্রদত্ত কোন মৌলটির পর্যায়গত ধর্ম নয়? আচ্ছা, পর্যায়গত ধর্মটা কি? পর্যায়গত ধর্ম মানে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে এমন কিছু ধর্ম আছে যারা পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পর্যায় সারণীটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই, পর্যায় সারণীটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখতে পাবে এটা হলো পর্যায় সারণী, এটা হলো পর্যায় সারণী। এই পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যদি আমরা যাই, মনে করো লিথিয়াম থেকে শুরু করে হাঁটতে 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 ঘুরতে ঘুরতে আমরা কোন দিকে গেলাম? নিয়নের দিকে গেলাম। আবার নিয়ন থেকে ঘুরে এসে আবার যখন সোডিয়ামে আসছি, অর্থাৎ লিথিয়ামের তলায় যখন সোডিয়ামের কাছে আসছি, তখন দেখছি কিছু কিছু বৈশিষ্ট্য লিথিয়ামের যেমন সোডিয়ামের তেমন, কিছু কিছু আবার এই যে শ্রেণী বরাবর যেমন কিছু কিছু ধর্ম আছে, বেরিলিয়ামের যেমন, ম্যাগনেসিয়ামের তেমন, ক্যালসিয়ামের তেমন, অর্থাৎ উপর থেকে নিচে নামলে শ্রেণী বরাবর আমরা দেখছি কিছু কিছু বৈশিষ্ট্য প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে একই, প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে একই। এই যে ধর্ম, যে সকল ধর্ম শ্রেণী বরাবর উপর থেকে নিচে যদি আমরা আসি, শ্রেণী বরাবর দেখি যে সকল ধর্ম মৌলগুলির যে সকল ধর্ম একই, তাদেরকে আমরা বলবো পর্যায়বৃত্ত ধর্ম। কিছু কিছু বৈশিষ্ট্য আছে যারা কিন্তু উপর থেকে নিচে নামলে একটা নির্দিষ্ট একই হয় না, আলাদা আলাদা হয়। দেখা যাচ্ছে লিথিয়ামের বৈশিষ্ট্য যেমন সোডিয়ামের বৈশিষ্ট্যটা সেটা আলাদা। এই যেমন দেখো ফ্রান্সিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল, কিন্তু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম তেজস্ক্রিয় নয়। তার মানে কি? এটা পর্যায়বৃত্ত ধর্ম নয়। কেন ধর্ম নয় পর্যায়বৃত্ত? কারণ ফ্রান্সিয়ামের তেজস্ক্রিয়তা ওটা কেবলমাত্র ফ্রান্সিয়ামেরই রয়েছে, কিন্তু বাকি আর কারণ নেই। তাহলে এই শ্রেণীতে ফ্রান্সিয়ামের তেজস্ক্রিয়তা আছে, বাট বাকিগুলোর নেই। তার মানে কি? এটা পর্যায়বৃত্ত ধর্ম নয়। তাহলে যে সকল ধর্ম শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে অলমোস্ট একই থাকে, তাদেরকে আমরা বলি পর্যায়বৃত্ত ধর্ম। বা আমরা এইভাবেও ভাবতে পারি যে এই সোডিয়াম থেকে হাঁটতে 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 ম্যাগনেসিয়ামের কাছে গেলাম, অ্যালুমিনিয়ামের কাছে গেলাম, সিলিয়ামের সঙ্গে একটু দেখা করলাম, হাত মেলালাম, হাই হ্যালো করলাম, তারপরে সালফারের বাড়ি গেলাম, তারপরে ক্লোরিনের বাড়িতে গেলাম, তারপরে আর্গনের বাড়িতে গেলাম, যাওয়ার পরে আর্গনের বাড়িতে যাওয়ার পরে আবার যখন আমরা পটাশিয়ামের বাড়িতে আসছি, তখন দেখছি সোডিয়ামের যেমন বৈশিষ্ট্য ছিল পটাশিয়ামের তেমন বৈশিষ্ট্য। আবার যখন ক্যালসিয়ামের কাছে আসছি, তখন ম্যাগনেসিয়ামের বৈশিষ্ট্য ম্যাগনেসিয়ামের বাড়িতে যা যা ছিল, ক্যালসিয়ামের বাড়িতেও দেখছি তাই আছে। তাহলে এই যে একবার ঘুরে যখন আবার ব্যাক করে এখানে আসছি, আসার ফলে যে বৈশিষ্ট্যগুলো মিলে যাচ্ছে এই শ্রেণী বরাবর, সেই বৈশিষ্ট্যগুলোকে বলে পর্যায়বৃত্ত ধর্ম। যেগুলো মেলে না তাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম, যেগুলো মেলে না তাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম বলে না। ঠিক আছে, তো এইরকম একটা ধর্ম কি? ঘনত্ব পর্যায়বৃত্ত ধর্ম, গলনাঙ্গ পর্যায়বৃত্ত ধর্ম, স্ফুটনাঙ্গ পর্যায়বৃত্ত ধর্ম, কিন্তু তেজস্ক্রিয়তা পর্যায়বৃত্ত ধর্ম নয়। অনুরূপ প্রশ্ন, নিম্নোক্ত কোনটি মৌলের পর্যায়গত ধর্ম না একই রকম? এখানে পারমাণবিক ব্যাসার্ধ, এটাও পর্যায়গত ধর্ম। তড়িৎ ঋণাত্মকতাও পর্যায়গত ধর্ম। জারণ বিজারণ, এটাও পর্যায়গত ধর্ম। দ্রাব্যতা কিন্তু পর্যায়গত ধর্ম নয়। এখানে অবশ্যই বলা উচিত ছিল জারণ বিজারণ ক্ষমতা, ঠিক আছে, এটা বলে দেওয়া উচিত ছিল। প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? এবার প্রশ্ন হলো কারা সন্ধিগত মৌল? সন্ধিগত মৌল হলো পর্যায় সারণীর 3 নম্বর শ্রেণী থেকে 11 নম্বর শ্রেণীর মৌলগুলি হলো সন্ধিগত মৌল। 3 নম্বর শ্রেণী, দেখো এটা হলো 1 নম্বর শ্রেণী, এটা হলো 2 নম্বর শ্রেণী, এটা 3 নম্বর শ্রেণী, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10, এটা 11, এটা 12 নম্বর শ্রেণী। এই 3 থেকে শুরু করে 11, অনেক বইতে 12 পর্যন্ত লেখা থাকতে পারে, বাট 12 নম্বর শ্রেণীর মৌলগুলি সন্ধিগত মৌল নয়। ঠিক আছে, তাহলে 3 থেকে 11 পর্যন্ত মৌলগুলিকে যতগুলি মৌল এখানে আছে তাদেরকে আমরা কি বলবো? সন্ধিগত মৌল।
ঠিক আছে, 3 থেকে কারা কারা পড়ছে দেখো, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, ইট্রিয়াম, জার্কোনিয়াম, নিওবিয়াম, মলিবডিনাম, টেকনিশিয়াম, যা যা আছে। এই যে নীল কালার যেগুলো দেখছো না, নীল কালার, এগুলো হচ্ছে কি ট্রানজিশন মেটাল, এগুলো কি ট্রানজিশন মেটাল, ঠিক আছে। আর এই যে গ্রিন কালার দেখছো, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, ঠিক আছে, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, এই যে গ্রিন কালার দেখছো এগুলোকে বলে ইউরেনিয়াম উত্তর মৌল। এদের পারমাণবিক সংখ্যা দেখো 92 এর পরে। ইউরেনিয়ামের পরবর্তী মৌল এই যে ইউরেনিয়াম 92, ইউরেনিয়ামের পরবর্তী নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, এই যে ঠিক আছে আর্মেনিয়াম, এগুলো যেগুলো রয়েছে, লরেন্সিয়াম, এগুলো সব কি ইউরেনিয়াম উত্তর মৌল। আর ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলিকে কি বলা হয়, ইউরেনিয়াম উত্তর মৌল। যাক তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বোর্ডে আমি লিখি। তাহলে 3 নম্বর শ্রেণী থেকে 11 নম্বর শ্রেণীর মৌলগুলিকে আমরা সন্ধিগত মৌল বলি। তার মধ্যে আয়রন পড়ছে, কোবাল্ট পড়ছে, ক্রোমিয়ামও পড়ছে, শুধুমাত্র ক্যালসিয়াম পড়ছে না, কারণ ক্যালসিয়াম আমরা জানি ক্যালসিয়াম কি গ্রুপ নম্বর 2 মৌল। তাহলে 2 নম্বর শ্রেণীর মৌলগুলিকে আমরা কি বলি, 2 নম্বর শ্রেণীর মৌলগুলিকে আমরা সন্ধিগত মৌল বলি না, ওদেরকে আমি কি বলি, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলি। তাহলে উত্তর হবে এখানে কি, উত্তর হবে কিন্তু এখানে ক্যালসিয়াম সন্ধিগত মৌল নয়। চলো নেক্সট 5 দাগে দীর্ঘ পর্যায় সারণীতে 17 নম্বরের অন্তর্গত ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের জারণ ক্ষমতা। দেখো জারণ ধর্মটা আমি তোমাদেরকে বলবো, এটা ভীষণই ইম্পর্টেন্ট। জারণ ধর্ম আর জারণ বিক্রিয়া এটা কিন্তু ডিফারেন্ট বিষয়। ভালো করে দেখো তো, সোডিয়াম, ভালো করে দেখো, সোডিয়াম একখানা ইলেকট্রন বর্জন করলো। আমি তোমাদের এখন জারণ ধর্মটাকে একটু রিভিশন করে দিচ্ছি, জারণ ধর্মটাকে একটু রিভিশন করে দিচ্ছি, পরীক্ষার আগের মুহূর্তে খুবই কাজে লাগবে। দেখো সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে সোডিয়াম প্লাস হলো। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয় সেই বিক্রিয়াটাকে বলা হয় জারণ। তাহলে জারণ একটা বিক্রিয়ার নাম, জারণ একটা বিক্রিয়ার নাম। এবং দেখো এবার ক্লোরিন কি করবে, ক্লোরিন এই সোডিয়ামের ইলেকট্রনটা গ্রহণ করে ও Cl মাইনাস হবে। এটা কি বিক্রিয়া, এটা হয়ে গেল আমাদের বিজারণ বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয় তাকে জারণ বলে। বাট জারণ ইজ নট জারণ ধর্ম। জারণ ধর্মের সাথে জারণের কিন্তু জারণ এবং জারণ ধর্ম আলাদা। এটা জারণ, বাট জারণ ধর্মটা কার আছে একটু পরে বুঝতে পারবে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে বিজারণ হলো। আচ্ছা এই যে বিজারণ বিক্রিয়াটা সংগঠিত হলো, ক্লোরিন যে একটা ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়া সংগঠিত করলো, এই ইলেকট্রনটা কে দিয়েছে, এই ইলেকট্রনটা কে দিয়েছে, এই ইলেকট্রনটা দিয়েছে সোডিয়াম। তাহলে বিজারণে সাহায্য করলো কে, সোডিয়াম। তাহলে সোডিয়াম কিসের মাধ্যমে বিজারণে সাহায্য করলো, ইলেকট্রন বর্জনের মাধ্যমে। তাই সোডিয়ামের কি ক্ষমতা আছে, সোডিয়ামের কি ক্ষমতা আছে, বিজারণ ক্ষমতা। সোডিয়ামের কি ক্ষমতা আছে, বিজারণ ক্ষমতা। তাহলে বিজারণ ক্ষমতা বা একে কি বলবো আমরা, বিজারণ ধর্ম। কি বলবো, বিজারণ ধর্ম। তাহলে বিজারণ ধর্ম বা বিজারণ ক্ষমতা কি, ইলেকট্রন বর্জনের যে ক্ষমতা, ইলেকট্রন বর্জনের ক্ষমতা, ইলেকট্রন বর্জনের ক্ষমতা, বা যে ইলেকট্রন বর্জন করে, যে ইলেকট্রন বর্জন করে, যে ইলেকট্রন বর্জন করে তার কি আছে, তার কি আছে, বিজারণ ধর্ম আছে, তার বিজারণ ধর্ম আছে। আর ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করলো, তাহলে যে ইলেকট্রন গ্রহণ করে সে বিক্রিয়াটা সংগঠিত করছে বিজারণ, ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস, কিন্তু যে ইলেকট্রনটা গ্রহণ করছে তার আছে জারণ ক্ষমতা। তাহলে যে ইলেকট্রনটা গ্রহণ করছে তার কি ক্ষমতা আছে, তার কি ক্ষমতা আছে, জারণ ক্ষমতা কি, ইলেকট্রন গ্রহণের ক্ষমতা। জারণ ক্ষমতা কি, জারণ ক্ষমতা হলো ইলেকট্রন গ্রহণের ক্ষমতা। তাহলে দুটো বিষয় বোঝা গেল, ইলেকট্রন বর্জন করলে বিক্রিয়াটা হয় জারণ, যে ইলেকট্রন বর্জন করছে তার থাকছে বিজারণ ক্ষমতা। তাহলে ইলেকট্রন যে সহজে বর্জন করবে তার বিজারণ ক্ষমতা বেশি, ইলেকট্রন যে সহজে গ্রহণ করবে তার জারণ ক্ষমতা বেশি। তাহলে 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 এবার দেখো, তাহলে পর্যায় সারণী এবার দেখো, ফ্লুরিন, এবার যদি আমি এটা লিখি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে উপর থেকে নিচে নামলে আকার বড় হচ্ছে। আকার যত বড় হবে আকর্ষণ বল তত কম, নিউক্লিয়াস আর সর্বহিত কক্ষপথের ইলেকট্রনের। তাহলে দেখো এবার কি বলেছে এখানে, জারণ ধর্ম বলেছে। তাহলে আকার যত বড় হচ্ছে তার উপর থেকে নিচে নামলে ইলেকট্রন বর্জনের ক্ষমতা বাড়ছে। আকার যত বড় হচ্ছে তাহলে আকার বড় কার, আকার বড় কার, আকারের অর্ডার আকার বড় কার, আয়োডিনের আকার সবচেয়ে বড়।
তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লুরিন। আকার যার বড় সে সহজে ইলেকট্রন বর্জন করবে, তাহলে তার বিজারণ ক্ষমতা বেশি, তাহলে আয়োডিনের বিজারণ ক্ষমতা বেশি। কিন্তু এখানে আমাকে জানতে চেয়েছে কি জারণ ক্ষমতা, তাহলে আকার যার ছোট সে জারণ ক্ষমতা তার বেশি। তাহলে জারণ ক্ষমতা কি হবে তাহলে বলো, আকার যার ছোট তাহলে জারণ ক্ষমতা কি হবে, জারণ ক্ষমতা কি হবে, ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে এইভাবে মনে রাখতে পারো। আরো একটা লাইন আমি লিখে দিচ্ছি, জারণ ক্ষমতা মানে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা, মানে এখানে তুমি আরো একটা লাইন লিখতে পারো, আকার ছোট হলে কি আকর্ষণ বল বেশি হবে, নিউক্লিয়াসের সাথে সর্ববহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ বল বেশি হবে, এবং আকার বড় হলে নিউক্লিয়াসের সাথে সর্ববহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাবে, ইলেকট্রন সহজে ছেড়ে দেবে। ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি, ইলেকট্রন বর্জনের ক্ষমতা তাহলে ভালো। তাহলে আকার যত বড় হবে, এখান থেকে আরো একটা মনে রাখতে পারো, আকার, পরমাণুর আকার বড় মানে বিজারণ ক্ষমতা বেশি, আকার ছোট মানে চারণ ক্ষমতা বেশি। তাহলে কার আকার ছোট, ফ্লুরিনের, তাহলে ফ্লুরিনের চারণ ক্ষমতা বেশি। তাহলে কি হবে উত্তর বলো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। চলো, সর্বোচ্চ আয়নায়ন বিভব সম্পন্ন নিষ্ক্রিয় মৌল, সিম্পল উত্তর এটা হিলিয়াম। হিলিয়ামের আয়নাইজেশন শক্তি সবচেয়ে বেশি, কারণ হিলিয়ামের আকার ছোট এবং তারপরেও নিষ্ক্রিয় গ্যাস আবার। তাহলে আকার ছোট হলে কি হবে, হিলিয়ামের আকার ছোট হলে নিউক্লিয়াস আর সর্ববহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ বল বেশি। একটাই তো কক্ষপথ হিলিয়ামের, আকর্ষণ বল অনেক বেশি, কারণ নিউক্লিয়াসের অনেক কাছে আছে ইলেকট্রন, ফলে ইলেকট্রন সহজে বেরোতে পারবে না, তাই আয়নাইজেশন শক্তি বেশি। সর্বোচ্চ আয়নায়ন বিভব সম্পন্ন মৌল, সিমিলার উত্তর হিলিয়াম। ঠিক আছে, হিলিয়ামের আয়নাইজেশন শক্তি সবচেয়ে বেশি। ওকে, চলো নেক্সট কোশ্চেন, হাতের দাগের কোশ্চেন। বলছি আধুনিক পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি কোথায় অবস্থান করে? তোমরা জানো এটা 18 নম্বর শ্রেণী। নোবেল গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস। কোন মৌলটির বিজারণ ক্ষমতা বেশি? একটু আগেই বললাম, বিজারণ ক্ষমতা, বিজারণ ধর্ম এগুলো সব একই। বিজারণ ক্ষমতা মানে কি, যদি বিজারণ বিক্রিয়া বলতো আলাদা, বিক্রিয়া কখনোই বলবে না, তোমাকে ক্ষমতাটাই জানতে চাইবে। বিজারণ ক্ষমতা কি একটু আগেই করলাম, আকার বড় হলে বিজারণ ক্ষমতা ইলেকট্রন বর্জনের ক্ষমতা, আকার বড় হলে সহজেই ইলেকট্রন বর্জন করবে, যে ইলেকট্রন বর্জন করে তার বিজারণ ধর্ম থাকে বা বিজারণ ক্ষমতা থাকে, আকার যার বড়। তাহলে আকার, এবার চলো প্রশ্নটা দেখে নাও। আকার দেখো কার বিজারণ ক্ষমতা বেশি, আকার কার বড়, সিজিয়ামের। কারণ আমরা কি জানি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে সিজিয়ামের আকার সবচেয়ে বড়, ফলে সহজে ওই ইলেকট্রন বর্জন করবে মানে বিজারণ ক্ষমতা বেশি। তাই এখানে উত্তর কি হবে, এখানে উত্তর হবে সিজিয়াম। চলো নেক্সট, 9 দাগের কোশ্চেন। প্রদত্ত কোন মৌলের জটি নিক্টোজেন মৌল? এসব একটু আগেই সব দেখিয়ে দিয়েছি তোমাদের, নাইট্রোজেন, ফসফরাস, নিক্টোজেন মৌল। 10 নম্বর, দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতু অবস্থান করে? শুরুতেই সব বলে দিয়েছিলাম না শ্রেণীগুলো, যে 1 নম্বর শ্রেণীতে কারা থাকে, 2 নম্বর শ্রেণীতে কারা থাকে। তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যে 2 নম্বর শ্রেণীতে কে থাকে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু 2 নম্বর শ্রেণীতে থাকে। চলো নেক্সট, 11 দাগের কোশ্চেন। বলছে একাধিক যোজ্যতা দেখা। একাধিক যোজ্যতা মানে কি, যোজ্যতা মানে কি, যে কোনো একটা পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষপথের কতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে সে রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করছে। যেমন সোডিয়াম কটা ইলেকট্রন বর্জন করে বলো, একটা ইলেকট্রন বর্জন করে সোডিয়াম। পটাশিয়াম একটা ইলেকট্রন বর্জন করে। ম্যাগনেসিয়াম আবার কটা ইলেকট্রন বর্জন করে, দুটো। তাহলে যতগুলি করে ইলেকট্রন বর্জন করে সে রাসায়নিক বন্ধনে পার্টিসিপেট করছে, সেটা তার কি, সেটা তার হলো যোজ্যতা। তাহলে কারা বলছে একাধিক যোজ্যতা দেখায়, দেখো Fe2+ হতে পারে, Fe3+ হতে পারে, Cu+ হতে পারে, Cu2+ হতে পারে, কিন্তু সোডিয়াম অলওয়েজ প্লাস, পটাশিয়াম অলওয়েজ প্লাস, ক্যালসিয়াম অলওয়েজ 2+, ম্যাগনেসিয়াম এরা সবসময় 2+। তার মানে কি, এরা কি সন্ধিগত মূল্য, লোহা, কপার, নিকেল, জিঙ্ক নয়, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, অর্থাৎ এরা সন্ধিগত মূল্য। তোমরা পড়ে থাকবে বইতে, সন্ধিগত মৌল একাধিক জারণ অবস্থা দেখায়, ওরা রঙিন প্রকৃতির হয়। হ্যাঁ, তো সন্ধিগত মৌল, এটা উত্তর কি হবে বলো, সন্ধিগত। 12 দাগের, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌল, বলেছিলাম এগুলো আসবে। চ্যালকোজেন মৌল কত নম্বর শ্রেণীর মৌলকে চ্যালকোজেন বলা হয়? 16 নম্বর শ্রেণীর মৌলকে চ্যালকোজেন মৌল বলা হয়। ওকে, চলো 13 দাগে, পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলের প্রাথমিক ধর্ম, এই তত্ত্ব প্রতিষ্ঠা করেন কে? তাহলে দেখো, পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলের প্রাথমিক ধর্ম, এটা কে করেন? বিজ্ঞানী
মোজলে, বিজ্ঞানী মোজলে এই পরীক্ষাটি করেছিলেন। ঠিক আছে, এটা বিজ্ঞানী মোজলে, এবং বিজ্ঞানী মোজলে ছিলেন একজন ব্রিটিশ বিজ্ঞানী। ব্রিটিশরা, ইংরেজরা তখন আমাদের দেশের মানুষের উপরে চরম অত্যাচার করছে, আর এই দেশ থেকে নীল, তারপরে নীল মানে বুঝতে পারছো তো, যেটা তুঁতে নীল, তারপরে বিভিন্ন মশলা, ভারতের সম্পদ নিয়ে ইংল্যান্ডে চলে যাচ্ছে জাহাজে করে, আর সেখানে বসে বসে বিজ্ঞানী মোজলে কি করছে, খুব মজা করতে করতে আবিষ্কার করে ফেললো যে কি, পারমাণবিক, ব্রিটিশ বিজ্ঞানী মোজলে আবিষ্কার করে ফেললো যে না, মেন্ডেলিভ তুমি ভুল বলেছিলে, পারমাণবিক গুরুত্ব নয়, পরমাণু ক্রমাঙ্ক হলো মূল ধর্ম। ঠিক আছে, প্রাথমিক ধর্ম, মৌলিক ধর্ম। ঠিক আছে, তো কিসের, এখানে দেখো, এখানে তো সহজ, এটা মনে রাখতে পারো। আচ্ছা, এই যে পরীক্ষাটা বিজ্ঞানী মোজলে, একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, কিসের উপরে ভিত্তি করে এটা তিনি বলেছিলেন। তিনি বিভিন্ন পরমাণু নিয়েছিলেন। ঠিক আছে, সেই বিভিন্ন পরমাণু নিয়ে, সেই পরমাণুর উপরে তিনি একটি তেজস্ক্রিয় তেজস্ক্রিয় বিকিরণ ঘটিয়েছিলেন, এবং প্রত্যেকটি মৌল থেকে তিনি এক্স রশ্মি, তাহলে প্রত্যেকটি মৌল থেকে তিনি কি এক্স রে নির্গত করেছিলেন। এবং এই এক্স রের যে কম্পাঙ্ক হয়, নিউ মানে কম্পাঙ্ক, তাহলে প্রত্যেকটি মৌল থেকে নির্গত এক্স রশ্মির কম্পাঙ্কের উপরে ভিত্তি করে, প্রত্যেকটি মৌল থেকে নির্গত এক্স রশ্মির কম্পাঙ্কের উপরে ভিত্তি করে তিনি বলেছিলেন বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে। তোমাদেরকে পরে আমি জানাবো, যখন তোমরা ক্লাস 11 সায়েন্স পড়বে, তখন আমি তোমাদেরকে জানাবো যে কিভাবে তিনি এটা করেছিলেন। এইরকম প্রত্যেকটা মৌল থেকে নির্গত এক্স রশ্মির কম্পাঙ্কের উপরে ভিত্তি করে তিনি বললেন যে না, পারমাণবিক গুরুত্ব নয়, পরমাণু ক্রমাঙ্ক হলো মূল ধর্ম। ঠিক আছে, চলো একটু এক্সটেনশন দিয়ে দিলাম। আধুনিক পর্যায় সূত্র ধারণা দেন কে? বিজ্ঞানী মোজলে। যদি বলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, তাহলে বোর। দেখো, সাধারণ অনুসদায় তরল, কঠিন এবং হ্যালোজেন হলো, তোমাদেরকে একটু আগে আমি বলেছি যে গ্রুপ নম্বর 17 এমন একটি মৌল, গ্রুপ নম্বর 17 এমন একটি শ্রেণী যেখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, ব্রোমিন হচ্ছে তরল, লিকুইড, ব্রোমিন কি তরল, আয়োডিন হচ্ছে কি কঠিন, এবং ক্লোরিন আর ফ্লুরিন এরা দুজন হচ্ছে গ্যাস। তাহলে এটা এমন একটি শ্রেণী যেখানে কঠিন, তরল, গ্যাস সব বিধ। পরীক্ষা প্রশ্ন দিতে পারে যে পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল এবং গ্যাসীয় উভয় পদার্থ, 3 প্রকারের পদার্থ দেখা যায়। তাহলে গ্রুপ নম্বর 17। এবং দেখো, তরল আর কঠিনকে ব্রোমিন তরল, আয়োডিন কি আয়োডিন কঠিন, ব্রোমিন তরল এবং আয়োডিন কঠিন, ব্রোমিন তরল, আয়োডিন কঠিন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে তড়িৎ ধনাত্মকতা, আচ্ছা, মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। আচ্ছা, তড়িৎ ধনাত্মক মানে দেখো, যে সহজে ইলেকট্রন বর্জন করে, সে ইলেকট্রন বর্জন করে সহজে, যদি সে তড়িৎ ধনাত্মক মানে সে যদি সহজে ইলেকট্রন বর্জন করে, এবং ইলেকট্রন বর্জন করার পরে যদি সহজে ক্যাটায়নে পরিণত হয়, তাহলে কি হবে, তার তড়িৎ ধনাত্মকতা বেশি হবে। দেখো ফ্লুরিন, আচ্ছা দেখো, কার্বন, অক্সিজেন, ফ্লুরিন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, বাম দিক থেকে ডান। তাহলে কি হবে দেখো, তাহলে আকার কি হবে, সাইজ অর্ডার, আর মানে রেডিয়াস। ঠিক আছে, ব্যাসার্ধ কার সবচেয়ে বড় হবে, তাহলে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তাহলে যদি এটা হয় কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। ঠিক আছে, এইবার বলছে যে সহজে ইলেকট্রন, যার আকার বড় সে সহজে ইলেকট্রন বর্জন করবে। তাহলে কার্বনের, তাহলে তড়িৎ ধনাত্মকতা কি হবে, কার্বনের কিন্তু সবচেয়ে বেশি হবে। এইবার ব্যাপার হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন। দেখো, এই নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা এক্সেপশনাল কেস আসে, যে এখানে কি হয়, নাইট্রোজেন সহজে ইলেকট্রন বর্জন করতে চায় না। তাহলে নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেন সহজে ইলেকট্রন বর্জন করতে চায়, তাই অক্সিজেন সহজে তড়িৎ ধনাত্মক হবে, তারপরে হবে নাইট্রোজেন, এবং সবার শেষে ফ্লুরিন তো ইলেকট্রন বর্জন করতে চাইবেই না, ও ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, ফ্লুরিন মাইনাস হতে চাইবে। তাহলে কার্বন প্রথমে, তারপরে হবে অক্সিজেন, তারপরে হবে নাইট্রোজেন,
আচ্ছা কার্বন, আচ্ছা যাই হোক দেখো তোমাদের ক্লাস 10 এর কনসেপ্ট অনুযায়ী হয়তো এটা হচ্ছে না, বাট এটা কিন্তু রিয়েল, ঠিক আছে, এর অনেক ব্যাপার আছে। যাই হোক, যদি নর্মাল ট্রেন্ড ভাবো, অনেক ব্যতিক্রম থাকে পর্যায় সারণীতে। যদি তুমি নর্মাল ট্রেন্ড ভাবো যে সহজে কে মানে তড়িৎ ধনাত্মক হবে, তাহলে নর্মালি বা পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হচ্ছে, ইলেকট্রন বর্জনের প্রবণতা কমছে, তাই ইলেকট্রন বর্জনের প্রবণতা কম মানে ও তড়িৎ ধনাত্মক চরিত্র দেখানোর প্রবণতা কম, তাহলে সবচেয়ে হবে তাহলে কে, যদি বলো এটা, তাহলে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, কার্বন, এটা উত্তর হবে। বাট আমি যেটা তোমাদেরকে বলছি এটা অরিজিনালি হওয়ার কথা। দেখো যখন তোমরা বড় হবে, ক্লাস 11-এ উঠবে, তোমরা যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, তখন তোমরা দেখতে পাবে যে না, যে অক্সিজেনের ইলেকট্রন বের করতে যে আয়োনাইজেশন এনার্জি নাইট্রোজেনের বেশি, অক্সিজেনের কম। আয়োনাইজেশন এনার্জি নাইট্রোজেনের বেশি, অক্সিজেনের কম। তাহলে নাইট্রোজেনের যদি আয়োনাইজেশন শক্তি বেশি হয়, তাহলে নাইট্রোজেনের মধ্যে থেকে ইলেকট্রন বের করতে আমাকে কি হতে হবে বল, আমাকে বেশি শক্তি অ্যাপ্লাই করতে হবে, নাইট্রোজেনকে সহজে ইলেকট্রন বের করা যাবে না, ঠিক আছে। যাই হোক, আয়োনাইজেশন এনার্জির অর্ডার এটা। তবে তোমরা যদি নর্মাল ট্রেন্ড ভাবো, বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন বর্জনের প্রবণতা কমে। ইলেকট্রন বর্জনের প্রবণতা কমে মানে কি, ধনাত্মক আধানে পরিণত হওয়ার প্রবণতা কম। তাহলে সবচেয়ে সহজে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ফ্লোরিন। তাহলে চলো এটা উত্তর করো তোমরা। তাহলে এটা তোমরা দরকার নেই, তাহলে তোমরা এক কাজ করো, চলো নেক্সট। আচ্ছা, তার একটা কোশ্চেন ছিল বোধহয় তলায়, হ্যাঁ, চলো দেখে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মুদ্রা ধাতুরা কত নম্বর শ্রেণীতে? 11 নম্বর শ্রেণীতে। মুদ্রা ধাতু মানে কারা? কপার, সিইউ, AgAO, এরা 11 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। ওকে, সিইউ, AgAO 11 নম্বর শ্রেণী। নেক্সট কোশ্চেন 17 দেখে। আধুনিক পর্যায় সূত্র মৌলের যে ধর্মের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। স্বাভাবিক ব্যাপার, পরমাণু ক্রমাঙ্ক তোমরা জানো, এটা মজিলের পরীক্ষা ছিল। মেন্ডেলিভের পর্যায় সূত্রের ভিত্তি হলো, তোমরা মেন্ডেলিভ কিসের উপরে ভিত্তি করে পর্যায় সূত্র বানিয়েছিল? পারমাণবিক গুরুত্বের উপরে ভিত্তি করে মেন্ডেলিভ পর্যায় সূত্র বানিয়েছিল। এগুলো তো ইজি কোশ্চেন, তোমরা জানো এগুলো। চলো, মেন্ডেলিভের মতে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম নির্ভর করে পারমাণবিক ভরের উপরে। পারমাণবিক ভর যেটা, ওটাই পারমাণবিক গুরুত্ব, ঠিক আছে, পারমাণবিক ভরের উপরে। মেন্ডেলিভ পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বের উপরে ভিত্তি করে মেন্ডেলিভ পর্যায় সূত্র বানিয়েছিলেন এবং বলেছিলেন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক ভরের উপরে ডিপেন্ডেন্ট। পর্যায় সারণীর সবচেয়ে হালকা মৌলকে? হাইড্রোজেন। পর্যায় সারণীর সবচেয়ে হালকা মৌলকে? পর্যায় সারণীর সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন। সবচেয়ে ছোট মৌল, হালকা মৌল হাইড্রোজেন। 20 দাগের কোশ্চেন। পরিবর্তনশীল যোজ্যতা দেখায় যে সন্ধিগত মৌল। দেখো এখানে তো সন্ধিগত মৌল একটাই আছে, এফি, বাকিরা তো সন্ধিগত মৌল নয়। তাহলে এফি হবে উত্তর। সন্ধিগত মৌল পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। পরিবর্তনশীল যোজ্যতা মানে কি? কখনো একটু আগে বলছিলাম তোমাদেরকে, এফি কখনো 2+, কখনো 3+, কপার কখনো প্লাস, কখনো 2+। ওকে, ল্যান্থানাইড মৌলগুলি অবস্থান করে কত নম্বর পর্যায়ে? ল্যান্থানাইড মৌলগুলি অবস্থান করে 6ষ্ঠ পর্যায়ে। ল্যান্থানাইড মৌল কাকে বলে? ল্যান্থানাইড পরবর্তী মৌলগুলিকে ল্যান্থানাইড মৌল বলে। 1, 2, 3, 4, 5, 6। দেখো 6 নম্বর পর্যায়ে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ না বোধ হয়। যাই হোক, এই 6 নম্বর পর্যায়ে এখানে একটা গ্যাপ আছে, একটা ফাঁকা আছে, দেখতে পাচ্ছ? তাহলে যাই হোক, চলো 6 নম্বর পর্যায়ে হবে এটা। ল্যান্থানাইড মৌলগুলি 6ষ্ঠ পর্যায়ে অবস্থান করে। চলো নেক্সট 22 দাগের কোশ্চেন। মেন্ডেলিভের আদি পর্যায় সারণীতে অনুপস্থিত ছিল যে মৌলটি। দেখো মেন্ডেলিভ যখন প্রথম পর্যায় সারণী আবিষ্কার করে, তখন কিন্তু প্রকৃতিতে মৌল ছিল মাত্র 63টি। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী আবিষ্কার করে, তখন প্রকৃতিতে মৌল ছিল মাত্র 63টি এবং নিষ্ক্রিয় গ্যাস তখন আবিষ্কার হয়নি। তবে তিনি জানতেন যে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার পরে হতে পারে এবং একটা শ্রেণী ফাঁকা ছিল যেটাকে নিষ্ক্রিয় গ্যাস পরে রাখা হয়েছে এবং তাকে কি নাম দেওয়া হয়েছে? শূন্য শ্রেণী নাম দেওয়া হয়েছে। তাহলে যখন মেন্ডেলিভ পর্যায় সূত্র আবিষ্কার করে, তখন কি ছিল? নিয়ন, নিষ্ক্রিয় গ্যাস ছিল না। তাহলে নিষ্ক্রিয় গ্যাস অনুপস্থিত ছিল মানে এখানে অপশনে নিয়ন আছে, নিয়ন। যদি আর্গন থাকতো তো আর্গন, ক্রিপ্টন থাকতো তো ক্রিপ্টন হতো। চলো, কোন জোটটি সঙ্গতিপূর্ণ নয়? দেখো কপারকে আমরা মুদ্রা ধাতু বলি,
ঠিক আছে, ব্রোমিনকে আমরা হ্যালোজেন বলি, ঠিক আছে, আর্গনকে আমরা নিষ্ক্রিয় মৌল বলি, ঠিক আছে, কিন্তু সোডিয়ামকে আমরা তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলি না, আমরা সোডিয়ামকে কি বলি, ক্ষার ধাতু বলি। তাহলে কোনটা মিল নেই, মিল নেই এখানে আমাদের অপশন ডি সোডিয়াম। ওকে, চলো নেক্সট 24 দাগের কোশ্চেন বলছে 3, 11, 19 এবং 37 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে কি বলা হয়। দেখো 3 মানে কে, লিথিয়াম, তোমরা জানো। 11 মানে তো সিম্পল, সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 11। 19 কে বলো, 19 মানে কে, পটাশিয়াম। আর 37 মানে কে, 37 মানে হয়ে যাচ্ছে এখানে আমাদের রুবিডিয়াম। এবার তোমার মনে হতে পারে স্যার আপনি কি করে বুঝলেন রুবিডিয়ামের 37? দেখো 19-এর সঙ্গে আমি 18 যোগ করেছি, 19-এর সঙ্গে তুমি 18 যোগ করো, দেখো 37 পেয়ে যাবে। 11-র সঙ্গে তুমি 8 যোগ করো, তুমি দেখো পেয়ে যাবে 19। ঠিক আছে, তাহলে এই তার মানে কি 19-এর সঙ্গে 37 মিলছে, 19-এর সঙ্গে 18 যোগ করলে কি হচ্ছে, 37 হচ্ছে। তার মানে নিশ্চয়ই পটাশিয়ামের বা রুবিডিয়াম আছে। আর নর্মালি বোঝাই যাচ্ছে 3, 11, 19 মানে এরা এর সঙ্গে নিশ্চয়ই এর পরে রুবিডিয়ামই থাকবে। তাহলে এই রুবিডিয়াম এরা ক্ষার ধাতু, এরা ক্ষার ধাতু, এটাকে ক্ষার ধাতু বলে। প্রদত্ত কোনটি ট্রান্স ইউরেনিয়াম উত্তর মৌল। ট্রান্স ইউরেনিয়াম উত্তর মানে ট্রান্স ইউরেনিয়াম মৌল মানে কি, ইউরেনিয়ামের পরবর্তী মৌল। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 92। তাহলে 92 এর পরবর্তী মৌলগুলিকে আমরা কি বলি, 92 এর পরবর্তী মৌলগুলিকে আমরা কি বলি, ট্রান্স ইউরেনিয়াম মৌল। কোনটা উত্তর হবে, প্লুটোনিয়াম। দেখো তোমরা পর্যায় সারণী তোমাদেরকে একবার দেখালে বুঝতে পারবে। দেখো 92 দেখো 92 ইউরেনিয়াম। তাহলে ইউরেনিয়ামের পরবর্তী মৌল নেপচুনিয়াম, প্লুটোনিয়াম। দেখো 93, 94 এগুলো দেখো, নেপচুনিয়াম অপশনে আছে 93, ইউরেনিয়ামের ঠিক পরবর্তী মৌল। যদি প্লুটোনিয়াম থাকতো তাও হতো, এখানে যে কোনো, এগুলো যদিও তোমাদের থাকবে না, লরেন্সিয়াম থাকবে না, তবুও প্লুটোনিয়াম। ঠিক আছে, প্লুটোনিয়ামটাই তো দেখালাম নাকি, প্লুটোনিয়াম, ইউরেনিয়াম, আচ্ছা না, হ্যাঁ প্লুটোনিয়াম, নেপচুনিয়ামের পরে প্লুটোনিয়াম। ওকে, তাহলে এটা চলো নেক্সট 26-এর দাগে। একটি মৌলের ত্রিযোজী ক্যাটায়ন তৈরি করে। বলছে একটি মৌল সে 3খানা ইলেকট্রন ছেড়ে দেয়। ঠিক আছে, তা 3খানা ইলেকট্রন ছাড়বে কে, সে যদি 3খানা ইলেকট্রন ছাড়ার পরে সে যদি স্টেবল হয় তো ছাড়বে 3খানা ইলেকট্রন। দেখো এই যে অপশনে এ 10 আছে, তাহলে ওর যদি ইলেকট্রন বিন্যাস করি পারমাণবিক ক্রমাঙ্ক 10 মানে 2,8, তাহলে ওর তো বাইরে অলরেডি 8টা আছে, তাহলে ও ছাড়তে চাইবে না। আচ্ছা, অপশন বি তে দেখো 13, পারমাণবিক সংখ্যা 13 মানে কি, ইলেকট্রন সংখ্যাও 13, মানে ওই মৌলের 2, 8 আর কত 3, তাহলে এর বাইরে 3 আছে মানে কি, ও 3খানা ইলেকট্রন ছেড়ে দেবে, দিলেও কি হয়ে যাবে, বাইরে 2,8টা হয়ে যাবে। এবং মৌলটা যদি এ হয় তাহলে 3খানা ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে, ও কি হয়ে যাবে, এ প্লাস 3 হয়ে যাবে। তাহলে এ প্লাস 3 হয়ে যাবে। তাহলে এখানে কে আছে, এটা আছে অ্যালুমিনিয়াম, বা এখানে আমাদের 13 যেটা আছে সেটাই উত্তর হবে। কারণ যার পারমাণবিক ক্রমাঙ্ক 13 সে 3খানা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে কি হবে, 3খানা ইলেকট্রন ছেড়ে দিলে ওর বাইরে কটা ইলেকট্রন হয়ে যাবে, 8খানা ইলেকট্রন হয়ে যাবে। চলো, এবং স্টেবল হয়ে যাচ্ছে, তো সেটাই তো চাইবে, 3খানা ইলেকট্রন ছেড়ে যদি স্টেবল হয়। 27 পর্যায় সারণীতে শেষ প্রাকৃতিক মৌল কোনটি। শেষ প্রাকৃতিক মৌল মানে ইউরেনিয়াম হচ্ছে আমাদের শেষ প্রাকৃতিক মৌল। এর পরবর্তী যে মৌল আছে, যদি আমরা বলি 118 নম্বর মৌল, সেটা তো একটা মৌলই, ঠিক আছে, কিন্তু শেষ প্রাকৃতিক মৌল মানে যেটা বিজ্ঞানীরা অনেক মৌল আবিষ্কার করেছেন মানে ন্যাচারালি ল্যাবরেটরিতে, কিন্তু শেষ প্রাকৃতিক মৌল যেটা ন্যাচারালি প্রকৃতিতে পাওয়া যায় এরকম হলো কি, এই ইউরেনিয়াম হলো আমাদের শেষ প্রাকৃতিক মৌল। ওকে, ইউরেনিয়াম। আর যদি বলি যে 118 নম্বর মৌলটা এখানে কি নতুন পর্যায় সারণীতে দিয়েছে 118, অর্গানেসন ওজি। চলো নেক্সট 28-এর জায়গায় কোশ্চেন, কোন অক্সাইডটি বেশি ক্ষারীয়। দেখো তুমি এটা বুঝবে কিভাবে যে কে ক্ষারীয়, অক্সাইড কি আগে সেটা জানতে হবে। বিভিন্ন পরমাণুর সঙ্গে
অক্সিজেনের বিক্রিয়ায় যে যৌগ তৈরি হয় তাদেরকে আমরা অক্সাইড বলি। যেমন দেখো সিম্পল, কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি তৈরি হয় বলো? কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা এক প্রকার অক্সাইড। কার অক্সাইড? কার্বনের অক্সাইড, কারণ কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে। সিমিলারলি সোডিয়ামের সাথে যদি অক্সিজেন যুক্ত হয় সোডিয়ামের অক্সাইড, পটাশিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হতে পারে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের সাথে অক্সাইড যুক্ত হতে পারে। তাহলে বলছে যে আমরা যদি পর্যায় সারণীর উপর থেকে নিচে নামি, ডাউন দা গ্রুপ, পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে অক্সাইডের, পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে অক্সাইডের ক্ষারকত্ব বৃদ্ধি পায়। আর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে অম্লত্ব বৃদ্ধি পায়। তাহলে উপর থেকে নিচে নামলে কি হবে? ক্ষারকত্ব বৃদ্ধি পাবে। বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? অম্লত্ব বৃদ্ধি পাবে। তাহলে দেখো এই যে বেরিলিয়াম, তারপরে কে আছে বলো? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়াম। তাহলে বেরিলিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড, স্ট্রনসিয়ামের অক্সাইড, বেরিয়ামের অক্সাইড। তাহলে পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে কোন অক্সাইডটা সবচেয়ে নিচে আছে বলো? সবচেয়ে নিচে আছে দেখো বেরিয়াম অক্সাইড। তাহলে যে সবচেয়ে নিচে আছে তার ক্ষারকত্ব সবচেয়ে বেশি। আর বাম দিক থেকে ডান দিকে গেলে তখন আবার অম্লত্ব বৃদ্ধি পেত এবং ক্ষারকত্ব হ্রাস পেত। পুরো জিনিসে থাকে। পর্যায় সারণী কোন পর্যায়ে? প্রান্তিক দুটি গ্যাস কোন পর্যায়ে বলেছে? তাহলে কোন পর্যায়ে? দেখো প্রথম পর্যায়ে দেখো একদিকে আছে হাইড্রোজেন, একদিকে আছে হিলিয়াম। হাইড্রোজেনও গ্যাস, হিলিয়াম তো গ্যাস, হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস। তাহলে কি পর্যায়ে? এবার যদি বলতো যে কোন শ্রেণীতে সবগুলি গ্যাসীয় মৌল আছে, তাহলে সেটা কি হতো? নিষ্ক্রিয় গ্যাস মৌল। 18 নম্বর শ্রেণী সবাই গ্যাস। তাহলে কি হবে? 1 নম্বর শ্রেণী, প্রথম শ্রেণী, প্রথম পর্যায় হয়ে যাচ্ছে আমাদের কি? প্রথম পর্যায় হয়ে যাচ্ছে আমাদের কি বলো? দুটি গ্যাস, হাইড্রোজেনও আছে প্রথম পর্যায়ে, হিলিয়ামও আছে প্রথম পর্যায়ে। চলো 30-এর দাগের কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। 30 কোশ্চেন। ওই যে দীর্ঘ পর্যায় সারণী 13 নম্বর শ্রেণীতে একটি মৌল আছে। তাহলে 13 নম্বর শ্রেণীতে একটা মৌল আছে কে? যেই হোক 13 নম্বর শ্রেণীতে যারা থাকে তারা কারা কারা থাকে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম থাকে 13 নম্বর শ্রেণীতে। এইবার দেখো 13 নম্বর শ্রেণীতে যারাই থাকে তাদের প্রত্যেকের বাইরে 3 খানা করে ইলেকট্রন। যেমন অ্যালুমিনিয়ামকে যদি আমরা কনসিডার করি তাহলে 2, 8, 3 দেখো 13। তাহলে অ্যালুমিনিয়াম কি চাইবে? ও 3 খানা ইলেকট্রন বর্জন করে কি হতে চাইবে বলো? অ্যালুমিনিয়াম 3+। এবার মনে করো এই গ্রুপ নম্বর 13 নম্বর শ্রেণীর মৌলের সাথে আমাকে দেখো প্রত্যেকটাই অক্সিজেন যোগ করে দিয়েছে। তাহলে আমি অ্যালুমিনিয়াম 3+ এর সাথে যদি আমি অক্সিজেন যোগ করতে চাই, নিশ্চয়ই অক্সিজেনের বাইরে 2,6 দুখানা ইলেকট্রন, ও তাহলে দুটো ইলেকট্রন নেবে, নিয়ে O-2 হবে। কিন্তু বিষয় হলো যখন অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের বন্ধনটা হতে যাচ্ছে তখন অ্যালুমিনিয়াম তো অক্সিজেনকে 3 খানা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, বাট অক্সিজেনের লাগবে মাত্র 2 খানা ইলেকট্রন। তাহলে অক্সিজেন কি বলবে? ও বলবে দাঁড়াও আমি ব্যবস্থা করছি। অ্যালুমিনিয়ামকে বলবে তুমি একটু দাঁড়াও আমি ব্যবস্থা করছি, আমি আরো 2টো অক্সিজেনকে নিয়ে আসি। তখন ও আরো 2টো অক্সিজেনকে নিয়ে আসলো। তাহলে ও আরো কি করলো? 2টো অক্সিজেনকে ও আরো 2টো অক্সিজেনকে নিয়ে আসলো। ও আরো 2খানা অক্সিজেনকে নিয়ে আসলো। ও আরো 2খানা অক্সিজেনকে নিয়ে আসলো। তাহলে 2খানা যদি এক একটা অক্সিজেনের কটা করে ইলেকট্রন দরকার? 2টো করে ইলেকট্রন দরকার। ও 2খানা অক্সিজেন 2খানা নয়, ও আরো 2টোকে আনলো আর ও নিজেও ছিল। তাহলে এখন কজন হলো? 3খানা অক্সিজেন হয়ে গেল। তাহলে 3টে অক্সিজেনের কটা ইলেকট্রন দরকার? 6টা ইলেকট্রন দরকার, কারণ এক একটা 2টো করে। তাহলে এখানে কি লিখবো? 3O-2। দেখো 3 দুগুণে 6, 6টা ইলেকট্রন কিন্তু হলো। এইবার ও 3টে অক্সিজেন নিয়ে এসছে, সে বলছে আমার তো 3খানা করে প্রত্যেকের 2টো করে 6টা দরকার। অ্যালুমিনিয়াম তো খুব দয়ালু, ও ভাবলো হ্যাঁ কথা যখন তোমাকে দিয়েছি তখন আমি তোমাকে 6টা ইলেকট্রনই দেবো, টেনশন নেই। ও কি করলো? ও আরো 2টো অ্যালুমিনিয়ামকে নিয়ে নিল। 2টো মানে কি? ও নিজে ছিল একটা আর একটাকে নিয়ে এসছে, দিয়ে বলো চল ভাই দুজন মিলে 3টে করে 6টা ইলেকট্রন দিয়ে দিই এই অক্সিজেন, ভিগিরি অক্সিজেন, এর ইলেকট্রন নেই, একে 6টা ইলেকট্রন ভিক্ষা দিয়ে দিই। তখন 2টো অ্যালুমিনিয়াম, 2জন অ্যালুমিনিয়াম মিলে 3খানা করে ইলেকট্রন এক একজন কটা করে দিল? অ্যালুমিনিয়াম যেহেতু 3খানা করে ইলেকট্রন ছেড়ে অ্যালুমিনিয়াম 3+ হয়, আর অক্সিজেন যেহেতু 2টো ইলেকট্রন নিয়ে O-2 হয়, তখন অ্যালুমিনিয়াম কি বলে? চল অক্সিজেনকে 2খানা করে ইলেকট্রন ওকে ভিক্ষা দিয়ে দিই, 3খানা করে ইলেকট্রন। তাহলে 2জন মিলে 6টা ইলেকট্রন দিয়ে দিই, আর ওরা 6টা ইলেকট্রন 3জন মিলে ভাগ করে নিই। ঠিক আছে? তো এবার দেখো এবার মিলে গেছে। এবার কি? এবার মোট 6টা, এটা একটার ক্ষেত্রে বলছি। এবার 3টে করে হলে এরকম হবে। তাহলে ও 2জন মিলে 6টা দিল, 3জন মিলে
সেই 6টাকে ভাগ করে নিল। এবার দেখো 6টা ইলেকট্রন দিল, 6টা ইলেকট্রন নিল। নিয়ম হলো কোনো যৌগের মধ্যে যতগুলি ইলেকট্রন কেউ বর্জন করবে সিমিলার সংখ্যক ইলেকট্রন গ্রহণ করার লোক থাকতে হবে, না হলে কিন্তু রাসায়নিক বিক্রিয়া হবে না। ঠিক আছে, তো এই জন্য কি হয় তাহলে এবার দেখো, তাহলে এখানে কটা, তাহলে অ্যালুমিনিয়াম 3+ কটা, 3টে, অক্সিজেন -2 কটা, 2টো, তাহলে কি হয়ে গেল Al2O3। মানে আমি যদি Al কে যদি M মনে করি তাহলে কি হয়ে যাবে বলো, M2O3। তাহলে উত্তর কোনটা হবে, M2O3। বোঝা গেল কি বললাম? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে 13 নম্বর শ্রেণীর মৌল যদি M হয় তাহলে সে অক্সাইড গঠন করবে কি, M2O3। ওকে, খুব ভালো কোশ্চেন এটা। চলো নেক্সট 31 থাকে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে এমন একটি মৌলের জোড়ের নাম উল্লেখ করো যেখানে পরমাণু ক্রমাঙ্ক পর্যায়বৃত্তের অসম্পূর্ণতাকে লক্ষ্য করে। আচ্ছা দেখো তো, তোমরা দেখবে, তোমরা একটু খেয়াল করে দেখবে যে পর্যায় সারণীতে যখন আমরা লিখি যে হাইড্রোজেন, এখানে লিখি হিলিয়াম, এরকম ভাবে লিখছি, লেখার পরে দেখো, আমি এই পর্যায় সারণীটা ওপেন করি, করলে আরো ভালো বুঝতে পারবে। দেখো দেখো পর্যায় সারণী সাজানোর নিয়ম কি, পটাশিয়াম ক্যালসিয়াম এরকম যাচ্ছে না, দেখো পটাশিয়াম ক্যালসিয়াম যাচ্ছে, এখানে দেখো, আর তাহলে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এইভাবে সাজাতে হয়, হাইড্রোজেন হিলিয়াম, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন, তারপরে আবার এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন। আর্গনের দেখো, আর্গনের পারমাণবিক সংখ্যা, আর্গনের কি, আর্গনের পারমাণবিক সংখ্যা, আর্গনের পারমাণবিক সংখ্যা 18, কিন্তু আর্গনের পারমাণবিক ভর কত, আর্গনের পারমাণবিক ভর 39, আর্গনের পারমাণবিক ভর কত 39, পটাশিয়ামের 39.9 মানে কত 40, আর্গনের পারমাণবিক ভর কত 40, আর পটাশিয়ামের পারমাণবিক ভর কত 39। তাহলে 39, পটাশিয়ামের পারমাণবিক ভর কত, পটাশিয়ামের পারমাণবিক ভর 39, পটাশিয়ামের পারমাণবিক ভর কত 39, আর্গনের কত অলমোস্ট 40। তাহলে নিয়ম ছিল যার পারমাণবিক ভর কম সে পর্যায় সারণীতে আগে স্থান পাবে, যার পারমাণবিক ভর বেশি সে পর্যায় সারণীতে পরে পাবে। কিন্তু আর্গনের বেশি হওয়ার সত্ত্বেও ও পটাশিয়ামের আগে স্থান পাচ্ছে না। দেখো আগে আর্গন বসাচ্ছি, তারপরে 3 নম্বর 4 নম্বর পর্যায়ে এসে পটাশিয়াম বসাচ্ছি, তাহলে আমার বসানো উচিত ছিল কার আগে, আগে পটাশিয়ামের বসানো উচিত ছিল, কারণ পটাশিয়াম 39, তারপরে আর্গনের বসানো উচিত ছিল, কারণ মেন্ডেলিভের পর্যায় সূত্র প্রথমে যখন বলা হয়েছিল পারমাণবিক গুরুত্ব, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাতে বলেছিল, যার পারমাণবিক গুরুত্ব কম সে আগে, যার পারমাণবিক গুরুত্ব বেশি সে পরে। কিন্তু আর্গনের পারমাণবিক গুরুত্ব বেশি হওয়ার সত্ত্বেও পটাশিয়ামের আগে স্থান পেয়েছিল, সেই জন্য তাহলে এখানে ত্রুটিটা কোথায়, আর্গন আর পটাশিয়ামে। চলো 32 নম্বর কোশ্চেন, দীর্ঘ পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে কতগুলি মৌল আছে। দেখো তোমাদের একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট, এখানে আমি তোমাদের বিষয় শেখাচ্ছি। দেখো একটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমাকে, একে ম্যাজিক নাম্বার বলে, 2 8 8 18 18 32 32। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর পর্যায়, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে, এখানে লিখছি পর্যায়, এই নাম্বারটা মনে রাখবে। 1 নম্বর পর্যায়ে কটা ইলেকট্রন, 1 নম্বর পর্যায়ে 2টো পরমাণু, 2 নম্বর পর্যায়ে 8টি, 3 নম্বর পর্যায়েও 8টি, আচ্ছা 4 নম্বর পর্যায়ে 18টি, 5 নম্বর পর্যায়েও 18টি, 6 নম্বর পর্যায়ে 32টি, আর 7 নম্বর পর্যায়েও 32টি। তাহলে এই নাম্বারটা মনে রাখবে, 2 8 8 18 18 32 32। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 2 একবার, 18 দুবার, 32 দুবার, ব্যাস। 2 একবার, 8 দুবার, 18 দুবার, 32 দুবার। তাহলে এবার উপর থেকে মনে রাখবে 1 2 3 4 5 6, যেটা যত নম্বরে পড়বে সেইটাই ততগুলো করে মৌল। তাহলে 4 নম্বর পর্যায়ে কটা মৌল আছে, 18টি আছে। হয়ে গেল আমাদের 32 দাগের প্রশ্ন। চলো 33 কোশ্চেন, প্রদত্ত কোনটি ক্ষার ধাতু নয়। তোমাদেরকে ক্ষার ধাতু একদম কি জল করে শিখিয়েছি, ক্ষার ধাতু কারা, ঠিক আছে। এখানে ক্ষার ধাতু কে নয়, এখানে সিজিয়াম ক্ষার ধাতু, রুবিডিয়াম ক্ষার ধাতু, পটাশিয়াম ক্ষার ধাতু, কে ক্ষার ধাতু নয়, অ্যালুমিনিয়াম। তাহলে উত্তর হবে কি অ্যালুমিনিয়াম। 34 বলছে প্রদত্ত বিবৃতিটি ঠিক নয়, তা হলো, বলছে কোনটি ঠিক নয়। দেখো তোমরা সবাই বলতে পারবে, কোন পর্যায়ের হ্যালোজেন মৌলটির তড়িৎ-ঋণাত্মকতা সর্বাধিক, কোন পর্যায়ে হ্যালোজেন মৌল সর্বাধিক, কোন পর্যায়ে হ্যালোজেন মৌলের তড়িৎ-ঋণাত্মকতা সর্বাধিক। অবশ্যই নির্দিষ্ট পর্যায়ে, হ্যালোজেন তো সবার শেষে আছে,
হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, এটা সত্যি। কোন পর্যায়ে নোবেল গ্যাসটির প্রথম আয়নী ভবনের মান শক্তি, আয়নী ভবনের মান সর্বাধিক বা সবচেয়ে বেশি, আয়নী ভবন শক্তির মান অবশ্যই, কারণ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এদের প্রত্যেকের তো কি ইলেকট্রন বিন্যাস স্টেবল ইলেকট্রন বিন্যাস, প্রত্যেকের বাইরে হয় 8টা নাহলে 2টো করে ইলেকট্রন রয়েছে, হিলিয়ামের ক্ষেত্রে 2টো, বাকিদের ক্ষেত্রে 8টা। তাহলে এদের যদি নিষ্ক্রিয় ইলেকট্রন 8টা করে থাকে তাহলে কেন ইলেকট্রন বর্জন করতে চাইবে? ইলেকট্রন বের করতে গেলে তো অনেক শক্তি লাগবে। আয়োনাইজেশন শক্তি কি? নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল আছে সেই আকর্ষণ বলকে ছিন্ন করে ইলেকট্রনকে বের করতে যে শক্তি লাগে, তাহলে যার বাইরে 8টা আছে সে তো অলরেডি স্টেবল, সে কেন ইলেকট্রন বর্জন করতে চাইবে? খেয়ে দিয়ে তার কোনো কাজ নেই নাকি? তাহলে সেই জন্য নিষ্ক্রিয় এদের প্রথম আয়নী ভবন শক্তির মান সর্বাধিক বেশি, সবচেয়ে বেশি। তাহলে প্রথম কেন বলা হয়েছে? তাহলে নিশ্চয়ই দ্বিতীয় তৃতীয় মনে হয় আছে, হ্যাঁ নিশ্চয়ই আছে, তবে এগুলো বড় হলে জানতে পারবে। চলো এখন প্রথম আয়নী ভবন শক্তি মানে ওটাই ভাববে আয়নী ভবন শক্তি। কোন পর্যায়ের ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক? দেখো ক্ষার ধাতু তো আকার বড় হয়, ক্ষার ধাতু পর্যায় সারণীর ক্ষার ধাতুর আকার কি হয়? ক্ষার ধাতুর আকার তো অনেক বড় হয়, ক্ষার ধাতু পর্যায় সারণীর সবচেয়ে বাম দিকে অবস্থিত, ফলে ও তো সহজে ইলেকট্রন বর্জন করবে, আর সহজে ইলেকট্রন বর্জন করলে বিজারণ ধর্ম বেশি বা বিজারণ ক্ষমতা বেশি, কিন্তু এখানে জারণ ধর্ম সর্বাধিক বলেছেন না, এটা ভুল আছে, তাহলে এটাই হবে উত্তর। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ ঠিক নয়, জারণ ধর্ম সর্বাধিক ক্ষার ধাতুর কোন পর্যায়ে ক্ষার ধাতুটি, আচ্ছা এটা আমার পড়তে একটু ভুল হলো, আমার পড়তে কোশ্চেনটা ভুল হয়েছে। বলছে কোন পর্যায়ের ক্ষার ধাতুটির জারণ ক্ষমতা সর্বাধিক, না জারণ ক্ষমতা সর্বাধিক নয়, তো বিজারণ ক্ষমতা সর্বাধিক। তাহলে কোন পর্যায়ের ক্ষার ধাতুটির জারণ ক্ষমতা সর্বাধিক, না জারণ ক্ষমতা সর্বাধিক না, এটাই। দ্বিতীয় পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ, তৃতীয় পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তৃতীয় পর্যায়ে ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। হ্যাঁ তো ঠিকই, বাম দিক থেকে ডান, কি ভাবছি আমি এত, ঠিকই তো আছে, তাহলে এটাই উত্তর, অপশন সি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? চলো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। ক্লাসে যারা সম্পূর্ণ দেখেছো লাস্ট এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে লেখো, ঠিক আছে, যে কতগুলি শ্রেণী হবে, উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই সবাই জানো আধুনিক পর্যায় সারণী। আর চলো বলে দিই, আধুনিক পর্যায় সারণীতে 18টি শ্রেণী থাকে, নর্মাল পর্যায় সারণী আলাদা, কিন্তু আধুনিক পর্যায় সারণীতে 18টি শ্রেণী থাকে। চলো তাহলে এই হলো আমাদের পর্যায় সারণীর 35টা এমসিকিউ। তোমাদের আশা করি ভালো লেগেছে পরীক্ষার আগের মুহূর্তে। যদি ভালো লাগে নিজেও দেখো, বন্ধুদেরকেও দেখাতে সাহায্য করো, দেখতে সাহায্য করো, ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও, ঠান্ডা মস্তিষ্কে ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে আগুন প্রিপারেশন নাও। ওকে চলো সবাই ভালো থেকো, সকলকে ধন্যবাদ এই ক্লাসটিকে এত সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবার পরীক্ষা ভালো হোক। আজকের ক্লাস এই পর্যন্ত, চলো দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। দেখা যাক তোমাদের জন্য কোন ভিডিও নিয়ে আসি, কোন ক্লাস নিয়ে আসি, অপেক্ষায় থাকো, নিশ্চয়ই ভালো কিছু আসবে।